একজন আবেদনকারী যখন বছরের পর বছর অপেক্ষা করছেন ইউএসসিআইএস বা এনভিসি থেকে কোনো আপডেট না পেলে তার আইনি বিকল্প কি হতে পারে? প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রজেক্ট 25 অন্যতম একটা উদ্দেশ্য ছিল কিন্তু যে ইমিগ্রেশন বেনিফিট গুলোকে একটু স্লো করে দেওয়া। I-130 পিটিশনটা শুধু অ্যাপ্রুভ হতে এখন প্রায় 50 মান্থসের মতো সময় লাগছে। অনেকে ফিঙ্গারপ্রিন্টস দিয়েছে কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ হচ্ছে না, বা ইন্টারভিউ হয়েছে কিন্তু কোনো ধরনের ডিসিশন দিচ্ছে না। এক্ষেত্রে যদি 2 বছরের বেশি হয়, 2 থেকে 5 বছরের মধ্যে এই ম্যান্ডামাস অ্যাকশনটি করা যায়। বর্তমানে আমেরিকায় ভিসা পিটিশন ও কনসুলার প্রসেসিং এ এত দেরি হচ্ছে কেন? এই দেরির মূল প্রশাসনিক বা প্রক্রিয়াগত কারণগুলো কি? আরেকটি প্রশ্ন থাকবে যে একজন আবেদনকারী যখন বছরের পর বছর অপেক্ষা করছেন ইউএসসিআইএস বা এনভিসি থেকে কোনো আপডেট না পেলে তার আইনি বিকল্প কি হতে পারে, যেটি আমি বলেছিলাম। এবং অনেকেই এখন রিট অফ ম্যান্ডামাস বা ম্যান্ডামাস লসুট দায়ের করছেন। একটু সহজ ভাষায় বলবেন এটি আসলে কি এবং এর মূল উদ্দেশ্য কি, অ্যাটর্নি আহসান হাবিব? ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি আসলে ফুটিয়ে তুলেছেন দর্শকদের সামনে। এটা আসলে বাস্তব। ইমিগ্রেশন আসলে মানুষের জীবনকে খুবই নিবিড় ভাবে স্পর্শ করে এবং খুবই জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার ইমিগ্রেশন। তো আপনি যেমনটি বলছিলেন যে বছরের পর বছর তো পিটিশনার এবং বেনিফিশিয়ারি ওয়েট করতে থাকে কখন আমার পিটিশনটি অ্যাপ্রুভ হবে, কখন এনবিসি আমার কেসটা এম্বাসিতে পাঠাবে, কখন এম্বাসি আমার বাবা মাকে বা আমার স্পাউসকে ইন্টারভিউ ডেটটা দিবে। এগুলো কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি। বিকল্পগুলো অথবা হয়তোবা কারো কারো ইন্টারভিউ হয়েছে কিন্তু তাদের ইন্টারভিউটা এখন বা তাদের ভিসা পিটিশনটি এখন মিনিস্ট্রি প্রসেসিং এ আছে। দেখেন, আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে এই ডিলে হওয়ার কারণটা কি, আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি যে বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রজেক্ট 25 অন্যতম একটা উদ্দেশ্য ছিল কিন্তু যে ইমিগ্রেশন বেনিফিট গুলোকে একটু স্লো করে দেওয়া। এবং এটার ফল কিন্তু আমরা অলরেডি দেখা শুরু করেছি যে সামান্য I-130 প্রসেসিং হতেই প্রায় 50 মাস সময় এখন লাগছে। 4 বছরের বেশি সময় লাগছে শুধুমাত্র একটা 130। জেনারেলি একজন ইউএস সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট প্যারেন্টস অথবা তার আন্ডার এজ চিলড্রেন অথবা স্পাউসের জন্য করে থাকেন বা ভাই বোনের জন্য করে থাকেন, I-130 পিটিশনটা শুধু অ্যাপ্রুভ হতে এখন প্রায় 50 মান্থসের মতো সময় লাগছে। এটা জাস্ট একটা এক্সাম্পল যে এই প্রত্যেকটা পিটিশন শুধুমাত্র I-130 না, I-45, অনেক সময় N-400 বা অন্যান্য যে ফর্ম গুলো আছে সেগুলো প্রসেসিং এ প্রায় কিরকম সময় লাগছে এবং এটা অনেক বেশি সময় লেগে যাচ্ছে এটা আগের অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ে। যেটা আগে ব্যাকলগ ছিল কিন্তু এখানে আরো তীব্র হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরেই ন্যাশনাল ভিসা সেন্টার বা ডিপার্টমেন্ট অফ স্টেটে এবং বিভিন্ন এম্বাসি গুলোতে কিন্তু অনেক কর্মী ছাঁটাই হয়েছে, বিশেষ করে কনসুলার সেকশনে অনেক কর্মী ছাঁটাই হয়েছে। আমার মনে হয় যে এই কর্মী ছাঁটাইয়ের একটা প্রভাবও তো এই ভিসা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বা ভিসা ইন্টারভিউ স্কেজুলের ক্ষেত্রে বা এই ফাইলগুলো প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ছে। মানে এই যে পিটিশন গুলো যে অ্যাডজুডিকেশনের ডিলে এবং ভিসা প্রসেসিং বা কনসুলার প্রসেসিং এর যে ডিলে, এটাকে অ্যাড্রেস করার জন্য একটা সর্বশেষ অস্ত্র ব্যবহার করা হয় যেটাকে বলা হয় ম্যান্ডামাস, যেটা ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল করতে হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এবং ম্যান্ডামাস যদি সাকসেসফুল হয় তাহলে সেক্ষেত্রে 90 দিনের মধ্যে যে পেন্ডিং ডিসিশনটি আছে, পেন্ডিং পিটিশন বা ভিসা আবেদনের ফলাফল কিন্তু পাওয়া যায়। সেটা পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে। এই ম্যান্ডামাস হচ্ছে যে আমেরিকান লিগ্যাল সিস্টেমে যে চেক এন্ড ব্যালেন্স একটা জিনিস আছে, যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট বা সরকারের যে নির্বাহী বিভাগ তাদেরকে জবাবদিহি করতে হয় কোর্টের কাছে একটা পর্যায়ে। এটাকে বলা হয় চেক এন্ড ব্যালেন্স। যখন ইউএসসিআইএস বা ইউনাইটেড স্টেটস ইমিগ্রেশন সার্ভিস বা ডিপার্টমেন্ট অফ স্টেট বা কনসুলার ডিপার্টমেন্ট এরা যখন নেগলেক্ট দেখায় এগুলো একটা পিটিশন অ্যাডজুডিকেশন ক্ষেত্রে আনইউজুয়ালি মানে লং টাইম তারা নিয়ে নেয়, তখন এটাকে জবাবদিহি করার জন্য ফেডারেল কোর্টে এই মামলাটা করা হয়। ফেডারেল কোর্টে এই মামলাটা করার আগে
আপনার অনেকগুলো রেমেডি এক্সস্ট করতে হয়। যেমন প্রথম আপনাকে একটা ইমেল করতে হবে বা একটা ইনকোয়ারি সার্ভিস রিকোয়েস্ট করতে হবে। যদি সার্ভিস রিকোয়েস্ট ফেল করে সেক্ষেত্রে লোকাল কংগ্রেসম্যান বা সিনেটরের সাথে যোগাযোগ করে আরেকটা সার্ভিস রিকোয়েস্ট করতে হয়। যদি ওইটাও ফেল করে পরে হচ্ছে আমরা ম্যান্ডামাসের দিকে যাই। মানে ম্যান্ডামাস করার আগে কিন্তু আপনার অন্যান্য যে রেমেডি গুলো আছে যেগুলো অ্যাভেলেবল, এই রেমেডি গুলো আগে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে ম্যান্ডামাস যেন যেতে হবে। ম্যান্ডামাসে ফেডারেল কোর্টের শুধু এখতিয়ার আছে তো এই জিনিসটার ব্যাপারে ডিসিশন দেওয়ার। ডিসিশনটা কি পজিটিভ হবে কি নেগেটিভ হবে এটা কিন্তু ফেডারেল কোর্ট ডিকটেট করতে পারবে না। এক্ষেত্রে শুধুমাত্র ফেডারেল কোর্ট চেক এন্ড ব্যালেন্স এনশিওর করার জন্যই কিন্তু কাজটা করে থাকি। এখন কোশ্চেন হচ্ছে যে কতটুকু সময় হলে আমরা সেটাকে ডিলে বিবেচনা করব। বিভিন্ন পিটিশনের ক্ষেত্রে বিভিন্ন রকম, যেমন যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে যদি সেটা 2 বছরের বেশি হয়, 2 থেকে 5 বছর যদি হয়, তাহলে ফর এক্সাম্পল অনেকে ফিঙ্গারপ্রিন্টস দিয়েছে কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ হচ্ছে না, বা ইন্টারভিউ হয়েছে কিন্তু কোনো ধরনের ডিসিশন দিচ্ছে না, সেক্ষেত্রে যদি 2 বছরের বেশি হয়, 2 থেকে 5 বছরের মধ্যে ওই ম্যান্ডামাস অ্যাকশনটি করা যায়। যদি সিটিজেনশিপ হয়, অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারভিউর পরে সিটিজেনশিপ কোনো ডিসিশন দিচ্ছে না, যদি 120 দিনের বেশি হয় সেক্ষেত্রে জেনারেলি ম্যান্ডামাস করা যায়। এরপরে I-130 পিটিশন বা যেটা আছে, যেটা অনেক সময় হাজবেন্ড ওয়াইফ বা প্যারেন্টস বা ভাই বোনের জন্য করা হয়, বা এমপ্লয়মেন্ট পিটিশন যেটা আছে I-140, এগুলো যদি 2 বছরের বেশি সময় লেগে যায় তাহলে কিন্তু এই ম্যান্ডামাস করা যায়। আর ভিসা বা কনসুলার প্রসেসিং যেমন DS-260 বা DS-5535, সব ক্ষেত্রে যদি 24 মাসের বেশি সময় যদি সেটা পেন্ডিং থাকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ 2 বছরের বেশি থাকে সেক্ষেত্রে বোনাস করা যায়। আমরা প্রায় যে প্রশ্নটা শুনি যে আমার অ্যাসালাম কেস 10 বছর ধরে পেন্ডিং আছে, এখনো কেন হচ্ছে না। অ্যাসালাম ক্ষেত্রে জেনারেলি যদি 5 বছরের বেশি সময় ধরে পেন্ডিং থাকে, আপনার কেস যদি আপনার সব এভিডেন্স যদি রেডি থাকে, কিন্তু ম্যান্ডামাস অ্যাকশনটি করা যায়। ম্যান্ডামাস করার আগে কিছু আপনার দায়িত্ব শেষ করতে হবে। আমি আগে যেটা বললাম, যেমন আপনার ফিঙ্গারপ্রিন্টস দেওয়ার কথা থাকে, আপনার ফিঙ্গারপ্রিন্টস অবশ্যই জয়েন করতে হবে। যদি আপনার কোনো অন্যান্য যেমন বিভিন্ন ফি আছে বা আপনার এভিডেন্স কোনো আবশ্যক কোনো কিছু ডিউ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যান্ডামাসে যেতে পারবেন। এবং প্রথম ধাপটা হচ্ছে একটা সার্ভিস রিকোয়েস্ট করা, ইউএসএস কে কল দেওয়া অথবা সংশ্লিষ্ট সার্ভিস সেন্টারে একটা রিকোয়েস্ট করা যে আমার ইন্টারেস্টটা কি। যদি এটা কোনো রেমেডি না পান, তখন লোকাল কংগ্রেসম্যান অথবা সিনেটের সাথে কথা বলে তাদের সাথে লবি কোনো কাজ না হয়, তো আলটিমেটলি আমরা ফেডারেল কোর্টে ম্যান্ডামাসটা ফাইল করি। এটা জেনারেলি ইউজ করা হয় না, খুবই এক্সট্রিম ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এই হচ্ছে মোটামুটি ম্যান্ডামাসের সামারি। মোটামুটি আমাদের যে প্র্যাকটিক্যাল যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমি আজ করলাম। যে এই ধরনের মামলা দায়েরের পর সাধারণত কত সময়ের মধ্যে মানে প্রতিক্রিয়াটা বা অগ্রগতিটা দেখা যায়? ধরেন আমি ম্যান্ডামাস করলাম, মামলা দায়েরের জেনারেলি 90 দিনের মধ্যেই যে আন্ডারলাইং যে ব্যাপারটা আছে সেটার ইন্টারভিউ হয়। ফর এক্সাম্পল আমার অ্যাসালাম ইন্টারভিউ হচ্ছে না, যদি ম্যান্ডামাস করা হয়, যদি ম্যান্ডামাস কোর্ট যদি রায় আমার পক্ষে আসে, তাহলে 90 দিনের মধ্যে তার ইন্টারভিউ স্কেজুল হবে। তো ইন্টারভিউ স্কেজুল হওয়ার পরে ডিসিশন পক্ষেও যেতে পারে কিন্তু বিপক্ষেও যেতে পারে। এমন এখানে ফেডারেল কোর্টের এখতিয়ার আছে শুধুমাত্র ইন্টারভিউ স্কেজুল করার, কিন্তু অফিসারকে বা কোনো এজেন্সিকে ডিকটেট করার অথরিটি কিন্তু কোর্টের নাই, কারণ এখানে চেক এন্ড ব্যালেন্স বা সেপারেশন অফ পাওয়ার্স আছে। তো এই ক্ষেত্রে আপনার কাছে জি মোটামুটি 90 দিনের মধ্যে এটা ফলাফল পাওয়া যায়। মানে 3 মাসের মধ্যেই মোটামুটি ম্যান্ডামাস করলে একটা ফলাফল যেটাই আসুক সেটা আসবে। তো এই ধরনের মামলা করতে হলে মানে কোন পর্যায়ের দেরি বা অবহেলাকে যথেষ্ট যুক্তিসঙ্গত ধরা হয়? উদাহরণ হিসেবে যদি বলি 6 মাস, 1 বছর, না আরো বেশি? আমি কিছু এক্সাম্পল দিলাম, যেমন যদি ফর এক্সাম্পল যদি 1 বছরের কম হয় সেটা জেনারেলি নর্মাল ধরা হয়। যদি 1 বছরের কম কোনো পিটিশন বা কোনো ধরনের যেমন I-130 বা I-45, I-140 বা অ্যাসাইলাম কেস এগুলো বা N-400 এগুলো যদি 1 বছরের কম সময় পেন্ডিং থাকে এটাকে রেগুলার প্রসেসিং ধরা হয়। এটা যদি 2 বছরের বেশি হয়ে যায় কোনো ক্ষেত্রে, যেমন I-130 বা I-45, N-400,
বা ভিসা কনসুলার প্রসেসিং যদি 2 বছরের বেশি হয়ে যায় তাহলে সেটাকে নিউজুয়ালি লং টাইম দেওয়া হয়। ডিপেন্ড করে বিভিন্ন সার্কিট কোর্টের রায়ের উপর। জানেন যে যুক্তরাষ্ট্রে প্রায় 11টি সার্কিট কোর্ট আছে। তো প্রত্যেকটা সার্কিট কোর্টের ডিলেটাকে তারা বিভিন্নভাবে ইন্টারপ্রিট করে। যেমন নিউ ইয়র্কে যদি একটা ডিলে অথবা যেরকম হয়তো আটলান্টার সাথে সেরকম নাও হতে পারে। ডিপেন্ড করে কোন সার্কিট কোর্টে সেটা আছে, সার্কিট কোর্টের যে সর্বশেষ রায়, এই রায়ের উপর অনেক সময় এটা ডিপেন্ড করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।